Okay, let's start. একটা কোটেশন, ফার্স্ট একটা কোটেশন আমরা সেটা পড়ি, তারপরে তুমি ভাবছো সন্তানের প্রতি তোমার ভালোবাসা সবার উপরে, অথচ এই তুমিই তোমার সন্তানের চোখের সামনে তার ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছ। কোটেশন কমপ্লিট। কে বলছে? গ্রেটা থুনবার্গ। ডু ইউ নো দ্য নেম অফ গ্রেটা থুনবার্গ? যদি না জেনে থাকো একবার গুগল করে নাও। আমি এখানটায় ক্লাস লেন্থি হয়ে যাবে, বলবো না। কবে বলছেন? 24তম জলবায়ু সম্মেলন 2018। সো টুডে আমরা আজকে যে ক্লাসটা করব, সেই ক্লাসটা তিনটে স্পেশাল ফিচার রয়েছে, তিনটে আলাদা আলাদা রিজনে এটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এক নাম্বার হচ্ছে যে জলবায়ু শব্দটার সাথে যুক্ত কোনো একটা কোশ্চেন এবারের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডব্লিউবিসিএস পরের বছরের মেনের জন্য আসবেই আসবে। অর্থাৎ প্রত্যেকটা মেন্স পরীক্ষা, মিসলেনিয়াসের মেন্স, ক্লার্কশিপের মেন্স, ডব্লিউবিসিএস এর মেন্স আসবেই আসবে। বিকজ জলবায়ু শব্দটা এত সেন্সিটিভ ভারত বা উপমহাদেশের বা তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য, এতটাই ইম্পর্টেন্ট এবং রিলিভ্যান্ট, প্রাসঙ্গিক। নাম্বার ওয়ান হলো। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে যে আমি এই ক্লাসটা করার মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাবো বা শেখাবো, বা চেষ্টা করব আমি দেখাবো, শেখানোর কি আমি তোমাদেরকে সাহায্য করতে পারি, যে একটা ইংরাজিতে প্রশ্ন একটা বাংলা বোর্ডের ছেলে বা যে বাংলা ভাষাতে উত্তর দেবে সে কিভাবে লিখবে। প্রশ্নটা রয়েছে ইংরেজিতে, কোশ্চেন পেপারটা জিএস পেপারের সাথে রিলেটেড, আমি বলছি এক্ষেত্রে মিসলেনিয়াস মেন্সের কথা, এবং সে প্রশ্নটা ইংরেজিতে, উত্তরটা বাংলাতে, তাহলে সে কেমন ভাবে সংখ্যাগুলো চেঞ্জ হবে, কেমন ভাবে ইংরাজি প্রতিশব্দগুলো পরিবর্তন হবে, কেমন ভাবে ইংরাজি ফ্রেজগুলো, কোটেশনগুলোকে আমরা চেঞ্জ করব, কোথায় না করলেও চলবে, এগুলো আমরা শিখব। অ্যান্ড থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, না বললেও চলে, থার্ড পয়েন্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যে আজকে যে ক্লাসটা করব তার উপরে ইউটিউবে এখনো অবধি কোনো বেসিক্যালি মেন্সের ভিডিও তুমি পাবে না, ইংরাজিতেও পাবে না। একান্ত ইংরেজির ক্লাস আছে বটে, কিন্তু সেটা মেন্স রাইটিং এর টাইপে না, পয়েন্ট ওয়াইজ যেমন ইলাবোরেশন থাকে, নিউজ পেপার অ্যানালাইসিস থাকে, তেমনি বাংলাতে তো তুমি ছেড়েই দাও, কোনো ক্লাস নেই। আজকে যে ক্লাসটা করব সেটা, আমি ক্লাসটা করার পরে অন্য কোনো চ্যানেল যদি করে, দ্যাটস আলাদা থিং। ওকে, so let's start the class. What is today's class? So my dear Desi guys in civil service, for Desi guys তোমরা ওয়েলকাম, তোমরা গুড মর্নিং জানাই তোমাদেরকে। আজকের এই ক্লাসটার নাম হচ্ছে 29তম জলবায়ু সম্মেলন কপ 2029, বা এটা কপ 29, এটা হেডিং নাম কি, কোশ্চেনের নাম কি, রাইট এ নোট অন কনফারেন্স অফ পার্টিস COP29। এক্স্যাক্টলি এরকম একটা শব্দ দিয়ে বা শব্দ বন্ধ দিয়ে তোমাদেরকে মেন্সের কোশ্চেন দেওয়া হবে। ক্লিয়ার? রাইট এ নোট অন কনফারেন্স অফ পার্টিস 29 বা ব্র্যাকেটে COP29। ক্লিয়ার? দিস ইজ ইয়োর কোশ্চেন। নাও আমরা এটার উত্তর লিখব। আমরা উত্তর লিখব কিভাবে, উত্তর লেখা শিখবো, এবং বাকি যেগুলো তোমাদেরকে বললাম। সো চলে যাই, বেশি কথা না বলে উত্তরে চলে যাই। হ্যাঁ, চলো লেটস স্টার্ট। সবচেয়ে আগে আমি তোমাদেরকে বলেছি যে কোন রকম মেন্সের নোট টাইপের উত্তরের ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা কোহারেন্ট অর্গানিক ফরম্যাট ভাববো। অর্থাৎ একটা ইন্ট্রোডাকশন থাকবে, একটা কি বলা যায়, একটা ইলাস্ট্রেশন থাকবে, বা একটা বডি থাকবে। রিপোর্টিং হলে সেখানটায় কিছু বাদ প্রতিবাদজনক মন্তব্য থাকবে, হে ওই বলেছে, ও ওই বলেছে, স্টেক হোল্ডারদের। বা নোটের ক্ষেত্রে সেটা থাকবে না। তারপরে নোটের ক্ষেত্রে হলে সেই জায়গাটা একটু অ্যানালাইসিস থাকবে, যেটাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস বলে, অর্থাৎ সমালোচনা বা চর্চা, ওটা নিয়ে ওটার ভালো গুণ বা বৈশিষ্ট্য আলোচনা করার পরে ওটার সমস্যা বা ওটার অসুবিধে, ওইটার খারাপ প্রভাব, ওইটা করতে গেলে কি কি অসুবিধার মধ্যে পড়ছি আমরা, এগুলো থাকবে। এবং শেষে একটা কনক্লুশন থাকবে, বা ইউপিএসসির ক্ষেত্রে হলে শব্দটাকে কি বলা যায়, ওয়ে আউট বা ওয়ে ফরওয়ার্ড থাকবে। ক্লিয়ার? সো আমরা ঠিক সেই ধাঁচা একটা করে নেব, করে নিয়ে আমরা নোটটাকে কমপ্লিট করব।
রাইট। অ্যান্ড প্রথমেই বলি যে নোট তৈরির ক্ষেত্রে সব সময় আমরা চেষ্টা করব একটা ভালো কোটেশন দিতে। আর সেই কোটেশন যদি আমাদের ভালোভাবে ইংরেজিতে মুখস্থ না থাকে, আর কোশ্চেনটা যদি আমরা বাংলায় লিখি, তখন তো আর ইংরেজি লিখবো না, বা ইংরেজি লিখলেও সেটা ব্র্যাকেটে দেবো, তো বাংলায় সেটাকে আমরা অনুবাদ করবো। অনুবাদ তুমি সরাসরি করতে পারো কোটেশনের মধ্যে রেখে, কোটেশন তুলে দিয়ে অনুবাদ করতে পারো, যেটাকে কি বলে প্যারাফ্রেজিং, যেটা আমি আগের ক্লাসে খুব ভালো করে তোমাদেরকে ডেসক্রাইব করেছি। সো সেই ক্লাসটা তোমরা এই সুযোগ একবার দেখে নাও। ক্লিয়ার? নাও আমরা তাহলে এই কোশ্চেনটা অ্যাটেম্প করতে চলেছি যে রাইট এ নোট অন কনফারেন্স অফ পার্টি COP29। আমরা এই নোটটা স্টার্ট করব কি করে? উইথ এ হেডিং। 29তম জলবায়ু সম্মেলন 2024 ব্র্যাকেটে COP29। আমি বাংলায় লিখছি। কিছু জিনিস আছে যা কোনো মতেই আমি ইংরেজি বাংলা করতে পারবো না। কিছু জিনিস আছে এত কনভেনশনালি সেটা ইংরেজিতে চলে, ইংরেজিতে বলা হয়, যেটা বাংলা করলে বোঝাই যায় না। তো সেই জন্য আমি সেটাকে ইংরেজিতে রেখেছি ব্র্যাকেটে COP29। ক্লিয়ার? সো মাই হেডিং ইজ কমপ্লিট। নাও আমি ইন্ট্রোডাকশনে যাওয়ার আগে একটা ইনভার্টেড কমার মধ্যে একটা কোটেশন মেনশন করছি। কোটেশন কি? কোটেশন হচ্ছে অর্থাৎ দিস ইজ মাই হেডিং, ইট ইজ কমপ্লিট। নাও কোটেশন আমি একবার বলেছি আর একবার পড়ছি এই কনটেক্সটে। স্টার্ট ইনভার্টেড কমা। তুমি ভাবছো সন্তানের প্রতি তোমার ভালোবাসা সবার উপরে, অথচ এই তুমি তোমার সন্তানের চোখের সামনে তার ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছ। ইনভার্টেড কমা ক্লোজ, কোটেশন কমপ্লিট। কে বলছেন? গ্রেটা থুনবার্গ বলছেন। কি কনটেক্সটে বলছেন, কোথায় বলছেন? 24তম জলবায়ু সম্মেলন 2018। সো মাই কোটেশন ইজ ওভার। গ্রেটা থুনবার্গ কি বলেছেন গুগলে গিয়ে যদি দাও যে স্পিচ অফ গ্রেটা থুনবার্গ বা ফেমাস কোটেশন অফ গ্রেটা থুনবার্গ বা ফেমাস কোটেশন অন ক্লাইমেট চেঞ্জ, তুমি দিয়ে গুগল থেকে প্লেথোরা অফ কোটেশন তুলতে পারো, একটা পছন্দসই কোটেশন দিতে পারো। বাট অ্যাজ ফার অ্যাজ জলবায়ু সম্মেলন, কনফারেন্স অফ পার্টি, ইকোলজি, এনভায়রনমেন্ট ইজ কনসার্ন, চেষ্টা করো গ্রেটা থুনবার্গের মেসেজ দিতে, বিকজ সে তো সে। ওকে, ক্লিয়ার এই অবধি? নাও আমরা এবার কি করব? আমরা চলে আসবো এরপরে এর ইন্ট্রোডাক্টরি পার্টে। ইন্ট্রোডাক্টরি পার্ট স্টার্ট করি। ভাষা হবে সহজ, ভাষা হবে সরল, বক্তব্য হবে একেবারে সাদাসিধা, বাট লেখার জন্য একটা গুণ এমন থাকে যাতে সাহিত্য মূল্য তৈরি হয়, অর্থাৎ তোমার লেখা গুণটা খুব ভালো হওয়া উচিত। গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব ও পরিমাণ নিয়ন্ত্রণে আনতে 1993 সালে রচিত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ব্র্যাকেটের মধ্যে UNFCCC চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলির বাৎসরিক সভাই হলো জলবায়ু সম্মেলন বা কনফারেন্স অফ পার্টিস। তো সবচেয়ে আগে আমি নোটে কি দিলাম? কনফারেন্স অফ পার্টিস, যেটাকে বলা হয়েছে রাইট এ নোট অফ কনফারেন্স অফ পার্টিস, সেটা কি সেটা আমি ডিসক্রাইব করলাম। সেটা ডেসক্রাইব করার মধ্যে আমি কি দুটো জিনিস শিখবো। একটা হচ্ছে যে কিছু শব্দ থাকে যারা আমি বাংলা করবোই না, যেমন গ্রিন হাউস ডাইরেক্ট লিখবো, এবং গ্রিন হাউস এত কমন একটা পরিচিত একটা শব্দ যে এটা আর ইনভার্টেড কমার মধ্যেও দেওয়ার দরকার নেই। বাট ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বা UNFCC, এটা পুরোটা কিন্তু ব্র্যাকেটের ইনভার্টেড কমার মধ্যে দিয়ে আমি কমপ্লিট করবো, বিকজ এটা খুব কমন শব্দ নয়, আর এটাকে কখনোই আমি বাংলা করতে যাব না, তাই বাংলাতে এটা লিখে ইনভার্টেড কমা দিয়ে দিলাম। এবং আরো ক্ল্যারিফাই করার জন্য ব্র্যাকেটের মধ্যে UNFCCC দিয়ে দিলাম। এটাকে আর এক্সপ্লেন করবো না ইংরেজিতে। ক্লিয়ার? আমি ডেসক্রাইব করলাম। এবং কনফারেন্স, জলবায়ু সম্মেলনকে, যেটাকে কনফারেন্স অফ পার্টি বলে, সেটাকেই জলবায়ু সম্মেলন বলা হচ্ছে, সেটা যেটা আমি হেডিং এ নিয়েছি সেটা এখানে ক্ল্যারিফাই করে দিলাম। ওকে, চলো ইন্ট্রোডাক্টরি পার্টের আর একটা অংশ আছে, সেটা লিখি। ইন্ট্রোডাকশন পার্ট চলছে বা ইন্ট্রোডাক্টরি পোর্শন চলছে। আমি কি বললাম? হোয়াট ইজ কনফারেন্স অফ পার্টি বা জলবায়ু সম্মেলন। এবার কি বলছি? সম্প্রতি প্রায় 200 দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্পিয়ান সাগর তীরবর্তী আজারবাইজান দেশের রাজধানী বাকুতে 29তম জলবায়ু সম্মেলন সংগঠিত হলো বা COP ব্র্যাকেটে দিলাম 29। ক্লিয়ার? অর্থাৎ কোথায় হলো?
কততম বার হলো, এবং একটা ভৌগোলিক লোকেশন দিয়ে দিলাম আমার, যেন একটা এক্সট্রা জ্ঞান আছে, নলেজ আছে বোঝাতে। এবং কতজন ডেলিগেট এলেন। আজারবাইজান কাস্পিয়ান সাগর তীরবর্তী, এইটা তুমি নাও লিখতে পারো, পরীক্ষায় ড্রপ করতে পারো, বাট এটা লিখলে আরো তোমার লেখাটা সুন্দর হয়, মনে হয় যে তুমি সত্যি সত্যি একটা এরকম নোট লিখছো, তোমার জায়গাটা সম্বন্ধে, লোকেশনটা সম্বন্ধে আইডিয়া রয়েছে, স্যার ইমপ্রেসড হন এরকম আলোচনায়। ক্লিয়ার? সো আরেকবার, আমার হাতের লেখাটা খুব ভালো নয়, আমি আরেকবার তোমাদের জন্য পড়ে দিচ্ছি, আশা করি তোমরা নিজেরাও পড়তে পারবে। সম্প্রতি প্রায় 200 দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্পিয়ান সাগর তীরবর্তী আজারবাইজান দেশের রাজধানী বাকুতে 29তম জলবায়ু সম্মেলন COP29 সংগঠিত হলো। ক্লিয়ার? ইন্ট্রোডাকশন অলমোস্ট কমপ্লিট। ছোট্ট একটা লাইন অ্যাড করবো, বৈশ্বিক উষ্ণায়ন, বা এটা তুমি বিশ্ব উষ্ণায়ন বা বিশ্বময় উষ্ণায়ন যা খুঁজে দিতে পারো, ঠিক আছে? গ্লোবাল ওয়ার্মিং এর বাংলা তুমি তোমার মতন করে করো, নিজের ভাষায়। বৈশ্বিক উষ্ণায়ন সীমিত রাখা এবং জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করাই হলো এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। সো হোয়াট ইজ এম এন্ড গোল? ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? চল, এবছর 2024-এ জলবায়ু সম্মেলনকে আমি ছোট করে যশা লিখেছি, তোমরা পরীক্ষায় কিন্তু এভাবে লিখবে না, পুরোটা লিখবে। জলবায়ু সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়বস্তুগুলো হলো, অর্থাৎ আমার ইন্ট্রোডাক্টরি কমপ্লিট হলো, ইন্ট্রোডাক্টরি পার্ট। আমি এবার বডিতে ঢুকে যাব, ক্লিয়ার? চল, এনিওয়ে, তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ছি যে মূল আলোচ্য বিষয়বস্তু কার এবারের যে জলবায়ু সম্মেলন বা কনফারেন্স অফ পার্টি হলো 29th তার। ক্লিয়ার? সো নাম্বার 1, 1 নম্বরে কি লিখবো? দেখো, জলবায়ু অর্থায়ন। হ্যাঁ, এই জলবায়ু অর্থায়ন শব্দটাও কিন্তু বেশ খটোমটো, যদি না তুমি এর ইংরেজিটা ব্র্যাকেটে লিখে দাও যে নিউ ক্লাইমেট ফাইন্যান্স গোল। বিফোর গোয়িং ডিপার ইনটু দিস ক্লাস, আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিজেরা একবার COP29 ভালো করে বুঝে নাও। যে কোনো জায়গার মেটেরিয়াল গুগলে সার্চ করো, সে কোনো নিউজ পেপার হতে পারে, কোনো কোনো খবরের চ্যানেল হতে পারে, বা অন্য কোনো কিছু, একবার নিজে COP29টা না বুঝলে না ক্লাসটাও ভালো করে বুঝতে পারবো না, কারণ টপিকটা টু সাম এক্সটেন্ট খুব ইজি নয়। তার কারণ এটার একটা ধারাবাহিক প্রয়াস, অনেকদিন ধরে হয়ে চলেছে, এক একটা মিটিং এ, এক একটা সম্মেলনে এক এক রকম সিদ্ধান্ত হয়, পরবর্তীকালের 5 বছর 10 বছর পরের কোনো সম্মেলনে সেই আগের সিদ্ধান্তের অনুযায়ী কোনো একটা কাজ হয় বা কোনো একটা বিতর্ক তৈরি হয়। সেক্ষেত্রে নতুন কোনো একটা বিতর্ক বা কোনো একটা শব্দ তুমি খুব আনরিলেটেড হয়ে যাবে যদি না আগের সেই ঘটনাটা তার সাথে যুক্ত জানো বা সম্মেলনের বিষয়গুলো জানো। তো ইম্পর্টেন্ট যে সিওপি, তার ডিসিশন গুলো, বা মোটামুটি এবারে সিওপি সম্বন্ধে তোমার ধারণা না থাকলে তুমি কোশ্চেন আমার কাছ থেকে মুখস্থ করে গিয়ে লিখতে পারবে না। কোশ্চেন একটু ঘুরিয়ে দিলেই তখন তোমার গুলিয়ে যাবে, গরুর রচনা হয়ে না যায়। ক্লিয়ার? সো সেই জন্য ভালো করে কপটা তোমরা পড়ে নাও, আমি আবার বলছি যে কোনো জায়গা থেকে পড়ে নাও, পড়ে নিয়ে ক্লাসটা দেখো। হতে পারে যে আমি ক্লাসটা করার পর তুমি তোমার নিজের ভাষায় ক্লাসটাকে আরো কিছু অ্যাডিশন করলে, মডিফাই করলে, সেটা তোমার জন্য সবসময় ভালো হবে। নিজের ভাষায় লেখা সবসময় ভালো। ওকে, আমি চেষ্টা করি যে একদম একটা ইজি ল্যাঙ্গুয়েজ করতে, যাতে এটা সকলের ভাষায় এরকমই হয়ে যাবে বা হওয়ার কথা। স্টিল তুমি তোমার নিজস্ব মশলা এর মধ্যে মেশালে কিন্তু সবসময় উত্তর ভালো হবে। ক্লিয়ার? সো আমরা কোথায় আসবো? আমরা আসবো 1 নাম্বার পয়েন্ট, যা আমাদের আগে এবারের COP29 এর যে ডিসকাশন হয়েছে তার মূল বিষয়বস্তু। নাম্বার 1, জলবায়ু অর্থায়ন বা নিউ ক্লাইমেট ফাইন্যান্স গোল। ক্লিয়ার? দিস ইজ দ্য মেন থিং। এর বাংলা করা হয়েছে ওটা, যেহেতু তুমি বাংলায় লিখছো, আর এটা যেহেতু বাংলায় লিখছো তাই এটাকে আর ইংরেজি লেখো না, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও। 2015 সালের প্যারিস চুক্তির অন্যতম প্রধান অঙ্গ ছিল নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল বা NCQG। এইটা ধরে মুখস্থ করে ফেলো, বিকজ এর কোনো বাংলা হয় না, এর কোনো বাংলা করা যায় না, সব জায়গাতে এরকম ভাবেই লেখা। আনন্দবাজার কি বর্তমান কি আমি দেখে পড়ে তোমাদেরকে বলছি। ক্লিয়ার? সো 2015 সালের প্যারিস চুক্তির অন্যতম প্রধান অঙ্গ ছিল নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল বা NCQG, যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াইয়ের পরিকাঠামো গড়ে তোলার জন্য 2035 সালের ভিতরে উন্নত দেশগুলির বার্ষিক 30,000 কোটি মার্কিন ডলার প্রদানে চুক্তিবদ্ধ হয়। ছোট প্রদান শব্দ বাদ দেয়, ডলার প্রদানে।
অর্থাৎ সোজা কথায় হচ্ছে যে 2015 সালে যে কি পয়েন্ট, তুমি যখন লিখবে তখন তো এরকম লাইন নাও লিখতে পারো, ভুলেও যেতে পারো। কি পয়েন্ট হচ্ছে 2015 সালে প্যারিস এগ্রিমেন্ট হয়েছিল, সেখানটায় এই জিনিসটা তৈরি হয়েছিল কি শব্দটা, নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল, যার মাধ্যমে কি বলা হয়েছিল যে উন্নত দেশগুলো দেবে বার্ষিক, যার মাধ্যমে এনসিকিউজিতে যা হয়েছিল তার মাধ্যমে সেইটা অনুযায়ী উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের অবস্থাটা বা পরিবর্তনের প্রভাবগুলোকে আটকানোর জন্য বা রোকবার জন্য বা লড়াই করার জন্য উন্নয়নশীল দেশগুলোকে টাকা দেবে, আর্থিক সাহায্য করবে। ওকে, সেই হিসেব অনুযায়ী অর্থাৎ কি পয়েন্টস দাঁড়াচ্ছে এইটা, যেটা তুমি পরীক্ষা হলে যেগুলো মেনশন করে বা যেগুলোকে টাচ করে এই লাইনটা লিখবে, উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলো কে দেবে, কিসের জন্য দেবে? উন্নয়নশীল দেশগুলো যাতে জলবায়ু পরিবর্তনের অবস্থাটার সাথে মোকাবিলা করবার জন্য যে পরিকাঠামো গড়ে তুলতে হবে সেটা কাজে লাগায় বা সেই পরিকাঠামো গড়ে তোলার ব্যবস্থা করতে পারে, তার জন্য। কি 2015 সালে প্যারিস চুক্তিতে হয়েছিল? এনসিকিউজি, যার মাধ্যমে 2035 সালের ভিতরে বার্ষিক 30,000 কোটি মার্কিন ডলার প্রদানে চুক্তিবদ্ধ হয়েছে উন্নত দেশগুলো। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। এর সেকেন্ড পার্ট কি? পয়েন্টের সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্ট হচ্ছে এছাড়াও উন্নয়নশীল দেশগুলির দাবি অনুযায়ী বাৎসরিক 1.3 লক্ষ মার্কিন কোটি ডলার বা ইউএসডি 1.3 ট্রিলিয়ন প্রদানের লক্ষ্যমাত্রায় পৌঁছতে পথ নির্দেশিকাও নির্মিত হয়, যেখানে উন্নয়নশীল সকল দেশেরই অংশীদারি ও সহযোগিতা কথা বলা হয়েছে। অর্থাৎ কি? সেটা হচ্ছে যে এছাড়াও উন্নয়নশীল দেশগুলোর কিছু আলাদা টার্গেট আছে, আলাদা লক্ষ্য বা দাবি রয়েছে, সেটা 1.3 লক্ষ মার্কিন ডলার বা ইউএসডি 1.3 ট্রিলিয়ন। সেইটা প্রদান করার জন্য একটা পথ নির্দেশিকা বা গাইডলাইন তৈরি হয়েছে, ঠিক আছে, বা নির্মিত হয়েছে, যেখানটায় সকলেই পার্টিসিপেট করবে, উন্নত এবং উন্নয়নশীল দেশ। অর্থাৎ তুমি যদি COP29 ভালো করে পড়ো তো তুমি দেখবে যে এইখানটায় কিন্তু উন্নয়নশীল দেশের অবদানের কথা ছিল না। এখানে উন্নত দেশগুলোই এইগুলো উন্নয়নশীলকে এই অ্যামাউন্টটা দেবে এরকম কথা ছিল 2015 প্যারিস চুক্তিতে। বাট এবারে সেখান থেকে সরে আসা হলো, বললো না উন্নয়নশীল দেশগুলোই কিন্তু ওই উন্নত দেশগুলোর সাথে সমপরিমাণ পার্টিসিপেট করবে। অর্থাৎ উন্নত দেশগুলো, শিল্পোন্নত দেশগুলোর উপর যে ফোর্সটা ছিল, যে বাইন্ডিংটা ছিল, সেটাকে লুজ করে দেওয়া হলো। বোঝা যাচ্ছে? অর্থাৎ কনফারেন্স অফ পার্টি যে উদ্দেশ্য এবারের ছিল বা প্রতিবারের থাকে, উন্নত দেশগুলো তাদের ক্ষতিপূরণ করবে, ক্ষয়পূরণ করবে, যে তারা তাদের ইন্ডাস্ট্রি গ্রোথ করতে গিয়ে যে পরিমাণ কার্বন প্রডিউস করেছে, গ্রিন হাউস জেনারেট করেছে, তার জন্য তারা আর সম্পদ কোথা থেকে তুলেছে? উন্নয়নশীল দেশগুলো থেকে র মেটেরিয়াল তুলেছে। উন্নত দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়ার জন্য সেখানটার যে হিউজ কার্বন ফুটপ্রিন্ট তৈরি হয়েছে, সেটাকে কম্পেনসেট করার জন্য, রিকভার করার জন্য উন্নয়নশীল দেশগুলোকে উন্নত দেশ টাকা দেবে। এটা ছিল মেন কনসেপ্ট 2015 প্যারিস চুক্তি। সেটাকে কিন্তু কিছুটা কম্প্রোমাইজ করে দেওয়া, বলা হলো যে উন্নয়নশীল দেশগুলো যে লক্ষ্য ছিল 1.3 মার্কিন ডলার 1.3 ট্রিলিয়ন, সেইটা কেবল উন্নত দেশ দেবে না, উন্নয়নশীল দেশগুলোকেও দিতে হবে বলে ব্যাপারটা কিছুটা লুজ করে দেওয়া হলো। এটাই আমরা যখন কি করব, যখন তৈরি করব, কি বলা হয়, যখন ক্রিটিক্যাল ডিসকাশন করব, যখন সমালোচনা করবো, তখন এই পয়েন্টটা কিন্তু অ্যাড করব। সেই জন্য তোমাকে এটা পড়তে হবে। ক্লিয়ার? চলো, সো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ মেন ডিসকাশন? 2 নাম্বার পয়েন্ট কি? কার্বন মার্কেট এগ্রিমেন্ট। ওকে, কার্বন মার্কেট এগ্রিমেন্ট কি? কার্বন মার্কেট এগ্রিমেন্ট হলো বাকুতে রাষ্ট্রপ্রতিনিধিরা প্যারিস চুক্তির 6.4 ও 6.2 নম্বর ধারা অনুসারে এবারের সম্মেলনে কার্বন ক্রেডিটের মূল কাঠামোটিকে চূড়ান্ত করেন। মনে থাকবে? সোজা কথায় কার্বন ক্রেডিটের ইস্যুটাকে ফাইনালাইজ করা হয়েছে এবারের COP29। তোমাকে সেটা লিখতে হবে। কার্বন ক্রেডিটের মূল কাঠামোটিকে চূড়ান্ত করেন, এর মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির তহবিল সংগ্রহের ক্ষেত্রে হাজার লক্ষ মার্কিন ডলারের আদান প্রদান সম্ভব হবে। অর্থাৎ একটু কার্বন ক্রেডিট কি, কার্বন মার্কেটিং কি রিগার্ডিং COP,
পড়ে নিও তোমরা, না হলে আন্দাজে লিখতে গেলে না ভুলভাল হয়ে যাবে। নেক্সট 3 নাম্বার পয়েন্ট ডিসকাশনের কি ছিল? মিথেন নিয়ন্ত্রণের ঘোষণা। মিথেন নিয়ন্ত্রণের ঘোষণা, ডিক্লারেশন অন রিডিউসিং মিথেন। ওকে, এটা অবভিয়াসলি ব্র্যাকেটের মধ্যে দেবে। হ্যাঁ, বিশ্ব মিথেন প্রতিজ্ঞা বা ওয়ার্ল্ড মিথেন প্লিজ, এটাও ব্র্যাকেটের মধ্যে দিতে পারো, বাংলাও লিখতে পারো। বিশ্ব মিথেন প্রতিজ্ঞা অনুযায়ী এবছর 30-এর অধিক বা 30-এর বেশি শক্তিশালী দেশ যেমন আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি জৈব বর্জ্য থেকে উদ্ভূত মিথেন নিয়ন্ত্রণের ঘোষণায় অংশ নিয়েছে। জৈব বর্জ্য থেকে উদ্ভূত মিথেন নিয়ন্ত্রণ বা কমানোর ঘোষণায় অংশ নিয়েছে, যার মাধ্যমে 20% মিথেন হ্রাসের আশ্বাস রয়েছে। ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, ব্র্যাকেটের মধ্যেও তুমি সেম জিনিসটা লিখে দেবে, ইংরেজিতেও লিখতে পারো ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, কেননা বাংলাটা তুমি বাংলায় লিখছো না, অলরেডি ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনটা তো বাংলা করেই লিখছো, ওর কোনো অনুবাদ তো লিখছো না, তাই এটাকে ইংরেজিতে লিখে দেবে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন এর অন্যতম উপাদান, অর্থাৎ মিথেন নিয়ন্ত্রণ ঘোষণার এই পয়েন্টটার মধ্যে, এই প্লেসটার মধ্যে এর অন্যতম উপাদান কি এইটা বলে তুমি এই পয়েন্টটাকে কমপ্লিট করবে। তাহলে 3টে পয়েন্ট পড়লাম কিসে? 29তম জলবায়ু সম্মেলন। 4 নাম্বার পয়েন্ট কি? 4 নাম্বার পয়েন্ট অন্যান্য পয়েন্ট কি বলছে বলার আগে এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কেমন ভাবে সাজাচ্ছি। অর্থাৎ আমরা একটা হেডিং দিয়েছি কোশ্চেনটার উপর ভিত্তি করে, একটা হেডিং এর পরে একটা ইন্ট্রোডাকশন করেছি উইথ কোটেশন, তারপর আমরা বডি তৈরি করছি। ওকে, ক্লিয়ার? এখন আমরা বডির শেষ পর্যায়ে চলে এসেছি। বোঝাতে পারছি আশা করি যে বাংলায় যখন একটা উত্তর লিখবো মিসলেনিয়াস মেন্স এর ক্ষেত্রে, তখন কেমন ভাবে তোমরা উত্তরটা লিখবে। ক্লিয়ার? না, অন্যান্য বিষয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো লোকাল কমিউনিটি অ্যান্ড ইন্ডিজিনিয়াস পিপলস প্ল্যাটফর্ম LCIPP, জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ GCC, লিমা ওয়ার্ক প্রোগ্রাম অন জেন্ডারের উপর ভিত্তি করে, সেজন্য আমি আলাদা করে ভিতরে ব্র্যাকেটে লিখে দিয়েছি লিমা ওয়ার্ক প্রোগ্রাম অন জেন্ডার অন্যতম। অর্থাৎ ছোট্ট করে তুমি দুটো মেনশন পয়েন্ট করে দিলে। মুশকিলটা হচ্ছে যে তোমাকে ইলাবোরেট করার মতন তো বেশি ওয়ার্ড লিমিট ওখানে নেই, যদিও স্পেসিফিক্যালি ওয়ার্ড লিমিট ওই জায়গাটায় উল্লেখ কতটা করেছে আমি এখানে উল্লেখ করিনি, কিন্তু যেটাই হোক তোমাকে তো সেটা সংক্ষেপ আকার সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। আর টাইম একটা খুব বড় কনস্ট্যান্ট, বড় একটা ফ্যাক্টর, তোমাকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এরকম লম্বা একটা জিনিস পড়ে গেছো, কমন পেয়ে গেলে তো পুরো ফাটিয়ে লিখে এলে ওরকম করলে তো হবে না। তোমাকে ওটা ওই ওয়ার্ড লিমিটের ভিতরে টাইম কনস্ট্যান্ট গুলো বা টাইম ফ্যাক্টর গুলোকে মাথায় রেখে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? সো অন্যান্য মাধ্যমে আমরা মেইন বডিটা শেষ করলাম। অর্থাৎ কি ছিল এটা, যে ইম্পর্টেন্ট যে ডিসকাশন গুলো হয়েছে বা বিষয়গুলো আলোচনা হয়েছে ওখানটা 29 COP না। এখন আমরা কি করব, খুব ছোট্ট করে এক লাইনে বিতর্ক ও সমস্যার কথা উল্লেখ করব, যে এটার ফলে এগুলো তো আলোচনা হয়েছে, টাইপ অফ অ্যাচিভমেন্ট, বিতর্ক কি হয়েছে বা সমস্যা কি তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে গত কয়েক বছরের মতোই জলবায়ু অর্থনীতির প্রশ্নে এবছরের জলবায়ু সম্মেলন কোনো বিশেষ সুরাহা দিতে ব্যর্থ হয়েছে। অর্থাৎ গত কয়েক বছর যেমন খুব ইম্পর্টেন্ট কিছু একটা কনক্লুশনে আসা যাচ্ছে না, ঠিক তেমনি গত কয়েক বছরের মতোই জলবায়ু অর্থনীতির প্রশ্নে এবছরের জলবায়ু সম্মেলন কোনো বিশেষ সুরাহা দিতে ব্যর্থ হয়েছে বা পারেনি। সম্মেলনের অন্তিম পর্যায়ে পিছিয়ে পড়া দেশ বা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ বা LDC ও ক্ষুদ্র দ্বীপ দেশসমূহ স্মল আইল্যান্ডস ডেভেলপিং স্টেটস SIDS সভা ত্যাগ করে। ক্লিয়ার? ওকে। 29তম কনফারেন্স অফ পার্টিজ বা COP, কনফারেন্স অফ পার্টিজ তুমি বাংলাতে লিখবে, ব্র্যাকেটে COP ইংরেজিতে লিখবে। অসফল হওয়ার কারণগুলি হলো, 29তম COP যে অসফল হলো তার কারণগুলো আমরা এবারে লিখবো। তাহলে কিছুটা বিতর্ক সমস্যা হবে এবং কেন অসফল হলো আমরা এক্সপ্লেইন করব। ক্লিয়ার? বা কোথায় অসফল। তাহলে আমরা কি করব, সেটা হচ্ছে বিফলতার কারণ। বিফলতার কারণ কি? 1 নাম্বার, অর্থনৈতিক তহবিল সংগ্রহের নিরিখে সকল দেশে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর সমান সুযোগ ও সুবিধা দেওয়া হয়নি। অর্থাৎ যেটা বলা হয়েছিল উন্নত দেশগুলো এতটা প্রদান করবে, সেখান থেকে সরে গিয়ে এখন উন্নত দেশগুলো বলছে উন্নয়নশীল দেশগুলোকেও তহবিল সংগঠন করতে হবে।
সব অর্থনৈতিক তহবিল সংগ্রহের নিরিখে সকল দেশের বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোকে সমান সুযোগ ও সুবিধা দেওয়া হয় নাম্বার 1। 2 নাম্বার ইস্যু কি, কিয়োটো প্রোটোকল অনুযায়ী শিল্পোন্নত দেশগুলির যে ঐতিহাসিক দায় এবারের সম্মেলনে তা অনেকটা শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে ক্ষতিপূরণটা যেহেতু ইন্ডাস্ট্রিয়াল স্টেটগুলো বা কান্ট্রিগুলো তারা উন্নত দেশ থেকে কাঁচামাল নিয়ে র মেটেরিয়াল নিয়ে নিজেদের শিল্প করেছে এবং সেখানটায় তাদের কার্বন ইউটিলাইজেশন বেশি হয়েছে, তাদের এমিশন অফ গ্রিন হাউস গ্যাস বেশি হয়েছে, তাই তারা দায়বদ্ধ অনুন্নত দেশগুলোর প্রতি যে হ্যাঁ তোমরা যাতে তোমাদের একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করো টু কমব্যাট দা চেঞ্জ অফ ক্লাইমেট চেঞ্জের সাথে কোপ আপ করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে তার জন্য যতটা অর্থ দেওয়া দরকার সেটা আমরা দেবো, শিল্পোন্নত দেশ দেবো, তাদের এটা দায় রয়েছে। সেই ঐতিহাসিক দায়ের কথা স্বীকৃত হয়েছিল কিয়োটো প্রোটোকলে, যা থেকে এবারে জলবায়ু সম্মেলন অনেকটা শিথিল করে দিয়েছে। 3 নম্বর, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীল স্বৈরাচারী সরকার দ্বারা পরিচালিত দেশ আজারবাইজানের এই সম্মেলনের সভাপতিত্ব অনেকের মনে প্রশ্ন তুলেছে। অর্থাৎ যেখানটায় 29তম কনফারেন্স অফ পার্টি সংগঠিত হয়েছে সেই আজারবাইজানের অ্যাডমিনিস্ট্রেশন, সেই আজারবাইজানের যে রোল এবং তার টাইপ অফ গভর্নমেন্টের উপরেই অনেকে প্রশ্ন তুলেছে যে সে কি করে এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে, এরকম একটা ওয়ার্ল্ড ওয়াইড ইস্যুতে তারা প্রেসিডেন্টশিপ অ্যাকসেপ্ট করতে পারে বা দেয়া হলো তাদেরকে, এটা কেন হলো? ওকে, সো দিস ইজ ক্লিয়ার কেন এটা ব্যর্থ হলো। নাও আমরা পড়বো যে ভারতের স্ট্যান্ড, এই পুরো সিচুয়েশনে ভারতের স্ট্যান্ড কি। যদি তোমরা কেউ একটু মানে ইন্ডিয়াজ স্পিচ বা স্টেটমেন্ট ইন COP24 কি নাম এক ভদ্রমহিলার, সম্ভবত IFS হবেন, সো বিউটিফুল, কি সুন্দর উনি বলেছেন যে ম্যাডামটা ইন্ডিয়ার ভিউটা, পারলে একবার দেখো। ওকে, ইউটিউবে সর্বত্র রয়েছে। ভারতের অবস্থান ইন দিস কনটেক্সট ইজ দ্যাট, যদি কেউ ইউপিএসসি প্রস্তুতি নিয়ে থাকো তো এটার উপরে তোমরা কিন্তু ইংরেজিতে কনভার্ট করে নোটটা করতে পারো। ওকে, 1 নাম্বার, শিল্পোন্নত দেশগুলির সদিচ্ছার অভাবের দিকে নির্দেশ করে ভারত এনসিকিউজি বা এনসিকিউজি লিখে ব্র্যাকেটে এনসিকিউজি লিখবে প্রস্তাব খারিজ করেছে। ক্লিয়ার? সো এনসিকিউজি কি আমি ফার্স্টেই একদম শুরুতেই বলে দিয়েছি। সো এনসিকিউজি কি একবার দেখে নেবে ব্যাকে গিয়ে। ভারত এনসিকিউজি প্রস্তাব খারিজ করেছে। সেকেন্ড, উন্নত দেশগুলির $30,000 কোটি যে প্রতিশ্রুতি ভারতের মধ্যে খুবই অপ্রতুল। অর্থাৎ এবারে যে স্বাক্ষরিত হয়েছে চুক্তি যে $30,000 কোটি দেয়া হবে, সেইটা আপাতত দেখতে খুব সুন্দর হলেও অনেকটা হলেও বেসিক্যালি টোটাল যে উন্নয়নশীল দেশগুলোর পরিপ্রেক্ষিতে তাদের পরিকাঠামো তৈরি করার পরিপ্রেক্ষিতে সেটা অ্যাকচুয়ালি খুবই ইনসাফিসিয়েন্ট বলে ভালো মনে করছে এবং সে বিষয়ে খুব ভোকাল হয়েছে। 3 নম্বর, দক্ষিণ বিশ্বে তার গ্লোবাল সাউথের সাথে সোচ্চার হয়ে ভারত প্রেসিডেন্সি টেক্সট অনুযায়ী 1.3 লক্ষ বা 1.3 লক্ষ কোটি ডলারের যে চুক্তি থেকে শিল্পোন্নত দেশগুলো সরে আসে সেটাকে ভীষণভাবে সমালোচনা করেছে। ক্লিয়ার? অর্থাৎ প্রেসিডেন্সি টেক্সটে যে মেনশন করা হয়েছিল এবং যেখানটায় উন্নত দেশগুলো বা উন্নত শিল্পোন্নত দেশগুলো বলেছিল যে 1.3 কোটি ডলারের ক্ষতিপূরণ দেবে, সেখান থেকে উন্নত দেশগুলো সরে আসে না, সেইটাকে মান্যতা না দেয়া এই সম্মেলনে, যেটা ভারত খুব সমালোচনা করেছে। ক্লিয়ার? ওকে, আমরা কিছু কোথায় এলাম? আমরা সমাধান বা পথ নির্দেশ বা ওয়ে ফরওয়ার্ড বা কনক্লুশন, রাইট? ক্লাসটা হয়তো বলছি, বোঝাচ্ছি, এক্সপ্লেন করছি বলে তোমাদেরকে বড় লাগতে পারে, বাট ফ্যাক্ট ইজ দ্যাট তুমি যখন এটা কিন্তু লিখবে, দেখো খুব বেশি পয়েন্ট নেই, খুব বেশি রাইটিং নেই, একটা দুটো করে লাইন সবগুলোকে আমি টাচ করেছি, সো দ্যাট তোমার কোশ্চেনের অ্যানসারটা যেন অর্গানিক হয়, কোশ্চেনের অ্যানসারটা যেন হোলসাম হয়। ক্লিয়ার? পথ নির্দেশ কি? বর্তমানে ছোট্ট একটা কনক্লুশন, বর্তমানে বিশ্ব নেতৃত্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকলেও, ইউরোপের আর পশ্চিম এশিয়ার যুদ্ধ মানে ইউরোপের যুদ্ধ বলতে ইউক্রেন রাশিয়া, পশ্চিম এশিয়ার যুদ্ধ বলতে বলো আমাদের প্যালেস্তাইন ইসরায়েলের সাথে মাঝে মাঝে তো প্যালেস্তাইন ছাড়াও ইরাক বা ইরান সমস্যা হচ্ছে, জর্ডন, মিশর, তো এই পুরো ব্যাপারটাকে ইউরোপ ও পশ্চিম এশিয়ার যুদ্ধ বলে এখানে লেখা হচ্ছে। ইউরোপ ও পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকলেও দিল্লির দূষণ, ফিলিপিন্সের টাইফুন,
দুবাইয়ের এবং সাহারা মরুভূমির লাগাম ছাড়া বৃষ্টি, ইউরোপের অভূতপূর্ব তাপপ্রবাহ, ব্রাজিল কেনিয়ার বন্যা, ক্রমাগত জলবায়ু পরিবর্তনের ভয়াবহ পরিণতির সামনে আমাদের দাঁড় করায়। মানে বিশ্ব হয়তো এগুলো খেয়াল করছে না, এইগুলো নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ঘটে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে এই বড় বড় বিষয়গুলো। এমন অবস্থায় বিশ্ব নেতাদের সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধী প্রধান লক্ষ্য হবে আশা করা যায়। ক্লিয়ার? সো এইভাবে তোমরা উত্তর লিখবে, প্রতিটা উত্তরই চেষ্টা করবে এই ফরম্যাটে দেয়া। সেম জিনিস যদি রিপোর্টিং এ আসে তাহলে এই রিপোর্ট ফরম্যাটে তোমাকে এটা পাবলিশ এস্টাবলিশ করতে হবে। এন্ড ওয়ান থিং এগেন, জলবায়ু সংক্রান্ত কোশ্চেন আসতে চলেছে, জলবায়ু সংক্রান্ত শব্দ সিওপি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্পেয়ার হেড আইটেম, যা মনে করো ধরে নাও আসতেই পারে। সো আই হোপ and I expect, I wish best for you. ওকে, বেস্ট অফ লাক, ভালো করে প্রস্তুতি নাও, ইউপিএসসির প্রস্তুতি নাও তোমরা সকলে শুরু থেকে। ভাই বোনদেরকে বলো, বাড়িতে বাচ্চারা ছোট যারা থাকে তাদেরকে বলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে ইউপিএসসি সম্বন্ধে খোঁজ খবর নিয়ে প্রস্তুতি শুরু করো। ওকে, টাটা।